আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2016 সালে মুক্তি পাওয়া এক অসাধারণ রোমান্টিক ট্র্যাজিক কাহিনী ফিতুর মুভির গল্প নিয়ে। কাশ্মীরের বরফ ঢাকা উপত্যকায় যেখানে প্রেম, প্রতিশোধ আর মানসিক দ্বন্দ্ব একসাথে মিলেমিশে এক মন ছোঁয়া গল্প গড়ে তোলে। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস গ্রেট এক্সপেকটেশনসের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমাটি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ডুবে যাই সেই ভালোবাসার কাহিনীতে, যা একদিকে স্বপ্নময় আবার অন্যদিকে কাটার মতো বিঁধে যায় হৃদয়ে। গল্পের শুরুটা হয় কাশ্মীরে। রাতের বেলা একটা ছেলে নৌকা চালিয়ে নিজের বাড়ি ফিরছিল, কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎই এক উদ্ভট লোক ছেলেটাকে ফেলে দেয়। এরপর ছেলেটাকে টেনে হিঁচড়ে এক জায়গায় নিয়ে আসে। লোকটি জিজ্ঞাসা করে, তোর নাম কি? ছেলেটা উত্তর দেয়, নূর নিজাম। তার ডাকনাম হচ্ছে নূর। লোকটা নূরকে বলে, গত 2 দিন যাবৎ আমি কিছুই খাইনি। তাই লোকটা নূরকে হুমকি দিয়েই বলে, বাড়ি থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে আয়, যদি পালানোর চেষ্টা করিস তাহলে আমি তোকে ছিঁড়ে ফেলবো। এরপর ছেলেটা দৌড়ে যায় বাড়ি। কিছুক্ষণ পর বাড়ি থেকে নূর কিছু রুটি নিয়ে আসে লোকটার জন্য। 2 দিন ধরে না খেয়ে আছে, তাই লোকটা পাগলের মতো খাচ্ছিল। তার নাম হচ্ছে মোজাম। সে নূরকে বলে, আমাদের 5 জনের সেনাবাহিনীর একটা দল ছিল, কিন্তু তাদের 5 জনের 3 জনই সীমান্তে নিহত হয়েছে। তাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক ছিল, আর সেই বিশ্বাসঘাতককে সে মেরে তার এক চোখ কানা করে দিয়ে এসেছে, তাই তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। মোজাম নূরকে বলে, আজকের রাত থাকার জন্য কোনো জায়গা ব্যবস্থা করে দিতে পারবে? এরপর নূর তাকে নিয়ে এক কাঠমিস্ত্রির দোকানে যায়। দোকানটা তাদেরই। সেখানে মোজাম নূরের হাতে আঁকা কিছু ছবি দেখতে পায়। নূর ছোটবেলা থেকেই আঁকাআঁকিতে খুব পারদর্শী। ঠিক সেই মুহূর্তেই হঠাৎই সেনাবাহিনী মোজামকে ধরার জন্য চারদিক দিয়ে ঘিরে ফেলে এবং তাকে আত্মসমর্পণ করার জন্য বলে। তখন মোজাম রাতের অন্ধকারে খুব দ্রুত ওই জায়গা ছেড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে দেখতে পাই নূর তার দুলাভাইয়ের সাথে দোকানে বসে আছে, আর তার দুলাভাই জুনাইদ কাঠে নকশা তৈরি করছিল, কারণ সে কাঠমিস্ত্রির কাজ করত। গত রাতে নূর বাড়ির বাইরে ছিল, তাই তার বোন রুকসার তাকে শাসন করে। কিছুক্ষণ পর নূর দুলাভাইয়ের হাতে একটা নকশা তৈরি করে দিয়ে যায়, যেটা দেখে জুনাইদ অবাক হয়ে যায়। সে খুব সুন্দর নকশা তৈরি করেছে। এরই মধ্যে একদিন বেগমের বাড়িতে জুনাইদকে কাজের জন্য ডাকা হয়। বেগম অনেক বড়লোক আর প্রভাবশালী। পরের দিন সকালে জুনাইদ নূরকে সাথে নিয়ে বেগমের প্রাসাদে যায়। জুনাইদ তার কাঠের কাজগুলো করছিল। নূর বাইরে এসে বাটাল নিয়ে খেলছিল। ঠিক তখন তার বয়সী একটা মেয়ে ঘোড়া দৌড়াতে দৌড়াতে ছুটে আসে। মেয়েটাও নূরকে দেখতে পায়। এরপর সে ঘোড়া থেকে নেমে নূরের কাছে আসে। নূর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। মেয়েটা এসে বলে, চোখ নিচে নামাও। তার নাম হচ্ছে ফেরদাউস। সে নূরের জুতোর দিকে তাকিয়ে দেখে তার জুতোটা ফুটো হয়ে গেছে। এরপর ফেরদাউস তার হাতের বাটাল কেড়ে নিয়ে চলে যায়। পরের দিন আবার নূর তার দুলাভাইয়ের সাথে কাজে আসে। তখন ফেরদাউস এসে নূরকে বলে, মা তোমাকে ভেতরে ডেকেছে। এরপর নূর ফেরদাউসের সাথে ভেতরে যায়। সেখানে ফেরদাউসের মাকে দেখতে পাই, আর তিনিই হচ্ছে বেগম। বেগম নূরকে বলে, এমন একটা গান বলে শোনাও যেটা আমার আত্মাকে স্পর্শ করবে। তখন নূর কাশ্মীরের একটা লোকগান বলে শোনায়। গানটা শুনে বেগমের খুব ভালো লাগে, তাই সে নূরের প্রশংসা করে এবং নূরকে এখানে একটা কাজের ব্যবস্থাও করে দেয়। তাদের ঘোড়া দেখাশোনা করার জন্য বলে এবং ফেরদাউসের খেলার সঙ্গী হতে বলে, যেহেতু ফেরদাউসের খেলার কোনো সঙ্গী ছিল না। নূর বেগমের বাড়িতে কাজ পেয়েছে, এটা জানতে পেরে রুকসার খুশি হয়। বেগম চাইলেই নূরের জীবন পরিবর্তন করে দিতে পারে। পরদিন থেকেই নূর বেগমের বাড়িতে কাজে যেত এবং ফেরদাউসের সাথে ঘুরে বেড়াতো। নূর ওই বয়সেই ফেরদাউসকে ভালোবেসে ফেলেছিল। ফেরদাউসকে নিয়ে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াতো, আর ফেরদাউসকে দেখার জন্য সবসময় সে ছটফট করত। এরপর একদিন ফেরদাউস নূরের হাতে একটা রুমাল বেঁধে দিয়ে বলে, তোমাকে আজ থেকে আমার বন্ধু বানালাম। আগামী সপ্তাহে আমার জন্মদিন, আর তোমাকে অবশ্যই আসতে হবে। ফেরদাউস তার মাকেও জানায়, জন্মদিনে নূরকে আমন্ত্রণ করেছি। বেগম নূর ও ফেরদাউসকে সব সময় খেয়াল করত, আর কি জানি চিন্তা করত। ফেরদাউসের জন্মদিনের জন্য নূর নিজের হাতে একটা ফুলের ক্রাউন বানায়। এরপর যেদিন ফেরদাউসের জন্মদিন, সেদিন নূর নতুন জামা কাপড় কিনে সেখানে যাওয়ার জন্য। নতুন জামা কাপড় পরে দোকান থেকে যখন বের হয়ে আসছিল,
রুকসার তাকে দেখে বলছিল অনেক সুন্দর লাগছে। রুকসার হেঁটে হেঁটে তার কাছে আসার সময় পাশের দোকান থেকে হঠাৎই ভয়াবহ একটা বিস্ফোরণ ঘটে, আর এই দুর্ঘটনায় রুকসার মারা যায়। বোনের মৃত্যুর জন্য নূর ফেরদাউসের জন্মদিনে আর যেতে পারেনি সেদিন। এরপর বোনের জানাজা নামাজ কোনোভাবে শেষ করে নূর এক দৌড়ে বেগমের প্রাসাদে চলে যায়। ফেরদাউসকে সে ডাকতে থাকে। বেগম এসে জানায়, জন্মদিন তো গতকাল চলে গেছে, সে কি এখনো তোমার জন্য অপেক্ষা করবে? নূর জানতে চায় ফেরদাউস কোথায়। বেগম জানায়, ফেরদাউসকে পড়ালেখা করার জন্য লন্ডনে পাঠিয়ে দিয়েছি, এখানে সে বড় হতে পারবে না। এই কথা শুনে নূর ভীষণ কষ্ট পায়। বেগম বলে, তোমার হৃদয় ভেঙে গেছে তাই না? ভালোবাসা এত সহজ নয় নূর। ফেরদাউসের জীবনে প্রবেশ করতে হলে কিছু করে দেখাও, তার যোগ্য হয়ে ওঠো। বেগম নূরকে উস্কে দিত তার ভেতরের ভালোবাসাটা ফেরদাউসের জন্য বাঁচিয়ে রাখতে। কিন্তু কি কারণে বেগম এটা করত সেটা টুইস্ট হিসাবে রেখে দেওয়া হয়। আস্তে আস্তে গল্পের শেষে জানতে পারবো। এভাবেই মাসের পর মাস অনেকগুলো বছর চলে যায়, কিন্তু নূর কখনোই ফেরদাউসকে ভুলতে পারেনি। বেগমের কথায় ফেরদাউসের প্রতি নূর আরো ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। নূর এখন অনেক বড় হয়ে গেছে। বেগমও সবসময় নূরের খোঁজ খবর রাখত। বেগম একদিন নূরের বাড়িতেও আসে। রুমের ভেতর নূর অনেক চিত্রকর্ম করে রেখে দিয়েছে। সে খুব ভালো আর্টিস্ট হয়ে উঠেছে। এখানে মাথার সেই ক্রাউনটাও দেখতে পাই, যেটা ফেরদাউসের জন্য নূর বানিয়েছিল। নূরের কিছু চিত্রকর্ম বেগম কিনে নেয়। নূর বেগমকে ফেরদাউসের কথা জিজ্ঞাসা করে। বেগম জানায় সে এখন দিল্লিতে আছে, তোমার কথা আমাকে জিজ্ঞাসা করেছিল। এরপর বেগম চলে যায়। এরপর একদিন জাগিরদার নামের এক লোক নূরের বাড়িতে আসে এবং সে জানায় একটা সুসংবাদ আছে। দিল্লির এক আর্টস স্কুল থেকে নূরকে স্কলারশিপ দিয়েছে। তারা তরুণ শিল্পীদের নিয়ে কাজ করে। নূরের সমস্ত খরচ তারা বহন করবে। নূর জানতে চায়, এই স্কলারশিপ আমি কিভাবে পেলাম আর কে দিল? কিন্তু জাগিরদার তার নাম প্রকাশ করে না। সে বলে এটা খোদার মেহেরবানি, সেখানে গেলে নূরের জীবন একদম বদলে যাবে। তুমি তাড়াতাড়ি দিল্লিতে চলে আসো, আমার ক্লায়েন্ট তোমাকে প্রশিক্ষণ দেবে। নূর ভাবে বেগমই হয়তো তার স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছে। এর কিছুদিন পর নূর চলে যায় দিল্লিতে। সেখানে জাগিরদার তার আসার অপেক্ষায় ছিল। জাগিরদার এখানে থাকার একটা ব্যবস্থাও করে দেয় এবং তাকে বলে, লীনা বেকার তোমার দায়িত্বে থাকবে। সে একজন খ্যাতিমান কিউরেটর, আর্টিস্ট ইনচার্জ। তোমার সব কাজে লীনা হেল্প করবে। এখানে আসার পর আরিফ নামের একজনের সাথে নূরের পরিচয় হয়। নূর কাশ্মীর থেকে এসেছে জানতে পেরে আরিফ বলে, বেগম হাজরাত আমার খালা লাগে, সে যে একা ওখানে কিভাবে থাকে? আরিফ তাকে বলে, তোমার আজকের প্ল্যান কি? নূর জানায়, এলবিজি গ্যালারিতে লীনা বেকারের সাথে আমার একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। এরপর নূর এলবিজি গ্যালারিতে গিয়ে লীনা বেকারের সাথে দেখা করে। লীনা তাকে সবকিছু বুঝিয়ে বলছিল। নূরের বেশ কিছু আর্টও সে দেখেছে, ভালোই লেগেছে। আগামী মাসে ইন্ডিয়া আর্ট সমিট শুরু হবে, আর সেখানেই তোমার প্রথম আর্ট প্রদর্শনী করা হবে। তাই দ্রুত কাজে লেগে পড়ো, তোমার জন্য শুভকামনা রইল। আরিফের সাথে নূরের ভালো বন্ধুত্ব হয়ে যায়। আরিফ নূরকে নিয়ে নাইট ক্লাবে যায়। এখানে আসার পর নূর কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়, কারণ এমন পরিবেশে এর আগে সে কখনোই আসেনি। ওখানে আরেকটা ফ্রেন্ড হঠাৎই ফেরদাউস বলে ডাক দেয়। এরপর আমরা ফেরদাউসকে দেখতে পাই, তবে এখন সে আধুনিকতার ছোঁয়ায় অনেক স্মার্ট হয়ে গেছে। আরিফ ফেরদাউসকে বলে, কাশ্মীর শ্রীনগর থেকে একটা ছেলে এসেছে, লিনার গ্যালারির নতুন আর্টিস্ট, যাও তার সাথে পরিচয় হও। লিনা নূরকে দেখে চিনে ফেলে। কাছে এসে নূরকে হাই বলে, কিন্তু নূর সেই ছোটবেলার মতোই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। সেখানে ফেরদাউসের আরো বন্ধুরা চলে আসাতে ফেরদাউস তাদের সাথে সময় কাটাতে চলে যায়, আর নূর দূর থেকে তাকে এক ধ্যানে তাকিয়ে দেখছিল। এরপর ফেরদাউস যখন ফ্রি হয় তখন সে নূরকে কাছে ডাকে। নূর কাছে আসার পর ফেরদাউস তাকে বলে, তুমি সেই একই রকম রয়ে গেছো, তোমার আর্ট কবে প্রদর্শিত হবে? নূর জানায় পরের মাসে। ফেরদাউস বলে, আমি তখন অবশ্যই আসব। এরপর নূর কিছুদিন আর্ট গ্যালারিতে প্রশিক্ষণ নিতে থাকে, আর লিনা তাকে এই বিষয়ে অনেক হেল্প করে। নূর তার প্রতিভা প্রকাশ করতে পুরোদমে কাজে লেগে যায়। সে তার নতুন চিত্রকর্ম বানাতে শুরু করে। সে তার ছবির মধ্যে কাশ্মীরের বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করে। এরপর একদিন আর্ট গ্যালারিতে নূর তার শিল্প আর্ট প্রদর্শন করে। সবাই তার সুন্দর ছবির জন্য বাহবা দিচ্ছিল।
এরপর সেখানে ফেরদাউসও চলে আসে। নূর বাইরে এসে ফেরদাউসের সাথে দেখা করে। ফেরদাউস তাকে বলে, আজ তোমাকে অনেক স্মার্ট দেখাচ্ছে। এরপর দুজনে একসাথে ট্রেনে ফিরছিল। তখন নূর ফেরদাউসের দিকে একদম হেলে গিয়ে তাকিয়েছিল। ফেরদাউস তাকে ধাক্কা দিয়ে বলে, আমার বিয়ে ঠিক হয়ে আছে, সামনে বাগদান করতে যাচ্ছি। লন্ডনে আমি এবং বিলাল একই কলেজে পড়তাম। তার বাবা পাকিস্তান সরকারের মন্ত্রী ছিল। বিলালের সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। ফেরদাউস তাকে বলে, তুমি কি কোনো কিছুতে ভয় পাও না নূর? সে বলে, হ্যাঁ, ভয় পাচ্ছি যে তুমি আবার চলে যাবে, কিন্তু এবার চলে যাওয়াটা সহজ হবে না। ফেরদাউসকে ফিরে পেতে সে যুদ্ধ করে যাবে। ইতিমধ্যে তারা 65 এবং 71-এর যুদ্ধে হেরে গেছে, এবারও হেরে যাবে। এটা শুনে ফেরদাউস হেসে দেয়। অন্যদিকে বেগমকে দেখি, সে ফেরদাউসকে ফোন দিয়ে তার খোঁজ খবর নিত এবং নূরের সাথে তার দেখা হয়েছে কিনা আর সে কেমন আচরণ করে এসব জিজ্ঞাসা করেছিল। ফেরদাউস বলে, ভীষণ সুইট, সবসময় পেছন পেছন ঘুরতে থাকে আমার। বেগম বলে, তাকে পিছিয়েই রেখে দাও, কারণ সামনের জীবনে তোমার সিদ্ধান্ত হয়ে গেছে। পরের দিন নূর ফেরদাউসকে নিয়ে ঘুরতে বের হয়। সারাদিন দুজনে অনেক ঘোরাঘুরি করার পর ফেরদাউসকে নিয়ে সে তাজমহলের ওখানে যায়। আজকের দিনটা ফেরদাউস অনেক ভালো কাটিয়েছে। ঠিক তখন নূরের কাছে লিনার ফোন আসে। লিনা নূরকে অভিনন্দন জানায়, কারণ তার হাতের কাজ লন্ডনের একটা অর্গানাইজে সিলেক্টেড হয়েছে, তাদের লন্ডন যেতে হবে। বিষয়টা নূর ফেরদাউসকে জানায়। ফেরদাউস খুশি হয়ে তাকে অভিনন্দন জানায়। এত বড় একটা খুশির সংবাদে সেদিন রাতেই একটা পার্টি দেয়। পার্টি শেষ করে নূর ফেরদাউসকে নিয়ে বাসায় আসে। বাসায় আসার পর নূর তার হাতে খুব যত্ন করে আঁকা ফেরদাউসের ছবি দেখায়। ছবি দেখে ফেরদাউস তো অবাক হয়ে যায়। এরপর এক এক করে তার হাতে আঁকা আরো অনেকগুলো ছবি বের করে দেখায়, যেই ছবিগুলোর মধ্যে ফেরদাউসের ছোটবেলার অনেক স্মৃতি, অনেক ইমোশন জড়িয়ে আছে। এসব দেখে ফেরদাউস কিছুটা ইমোশনাল হয়ে যায়। ওই মুহূর্তে নূর তার ভেতরে জমে থাকা ভালোবাসা প্রকাশ করে। অনেকগুলো বছর ধরে তার বুকের ভেতর ফেরদাউসের প্রতি ভালোবাসা চাপা পড়েছিল। নূর তাকে আদর সোহাগ করে। সেই মুহূর্তে ফেরদাউস নিজেকে আর ধরে রাখতে পারে না। নূরের সাথে সে অন্তরঙ্গ মুহূর্তের সময় কাটায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নূর দেখতে পায় ফেরদাউস জানালার কাছে দাঁড়িয়ে আছে। তখন সে গলার মধ্যে সেই রুমালটা বেঁধে কাছে আসে। ফেরদাউস বলে, এটা তোমার কাছে এখনো আছে? তুমি পাগল। নূর বলে, এটার মূল্য আমার কাছে অনেক। ওই সময় বেগম ফেরদাউসকে ফোন করে এবং বলে যে, আমি বেঁচে আছি না মরে গেছি তাতে কি তোমার কিছু যায় আসে? বেগম অনেক অসুস্থ হয়ে পড়েছে। তার গলার ভয়ানক কাশি শিরায় শিরায় ছড়িয়ে গেছে, কারণ সে অতিরিক্ত ড্রিঙ্কস করত আর ধূমপান করত। ফেরদাউস জানায়, আমি শীঘ্রই আসছি। নূর বলে, কে ফোন করেছিল? ফেরদাউস বলে, একটা কাজে ফোন এসেছে, আমাকে দ্রুত যেতে হবে। এরপর সে নূরকে বিদায় বলে চলে যায়। নূর তার হাতে ফেরদাউসের নাম লেখে। এরপর নূরের কাছে হঠাৎ একটা চিঠি আসে। চিঠিতে ফেরদাউস লিখেছে, নূর, আমি বাড়িতে চলে যাচ্ছি, জানি না আমাদের আবার কবে দেখা হবে, তবে তোমার সঙ্গে আমি যতটুকু সময় কাটিয়েছি সেটা আমি সব সময় মনে রাখবো। ফেরদাউস তাকে এটাই লিখেছিল যে সে আবার নূরকে ছেড়ে চলে যাচ্ছে। চিঠিটা পড়ে নূর খুব রাগান্বিত হয়, তাই সে আর দেরি না করে সঙ্গে সঙ্গে কাশ্মীর যাওয়ার জন্য বের হয়ে পড়ে। নূর সরাসরি বেগমের প্রাসাদে চলে আসে। এসে সে ফেরদাউসকে ডাকতে থাকে। বেগম বলে, সাবধান নূর, বিলাল বাড়িতে আসবে। বিলাল ফেরদাউসের ব্যক্তিগত পছন্দ, আমি কি বা করতে পারতাম। এরপর ফেরদাউস বের হয়ে আসে। নূর জানতে চায়, তুমি হঠাৎ এভাবে চলে আসলে কেন? ফেরদাউস জানায়, জীবন কারোর জন্য থেমে থাকে না নূর। বেগম তখন ইশারায় নূরকে উস্কে দেয় কিছু বলার জন্য। নূর ফেরদাউসের মন গলানোর চেষ্টা করলে ফেরদাউস বলে, সমস্যা কি তোমার? আমি কি তোমাকে কখনো বলেছি আমাকে ফলো করার জন্য? বারবার কেন আমার পিছু পড়ে আছো? নূর কিছু বলতে পারে না। বেগম নূরকে বাড়ি চলে যাওয়ার জন্য বলে। তবে প্রশ্ন হচ্ছে, বেগম বারবার কেন নূরকে উস্কে দিত? তখন বেগমের জীবনে ঘটে যাওয়া একটা অতীত দেখানো হয়। বেগম খুব বড়লোক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল এবং তাদের বাড়িতে ঠিক নূরের মতো আরো একটা ছেলে কাজ করত, মানে তাদের চাকরি করত। ছেলেটার নাম হচ্ছে মুফতি। মুফতির সাথে বেগমের প্রেমের সম্পর্ক ছিল। বেগমের বাবা আরেক বড়লোক ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছিল, কিন্তু বেগম মুফতির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। আর তাছাড়া মুফতিকে সে অনেক ভালোবাসে, তাই সে একদিন বাড়ি থেকে দামি দামি গহনা, হীরা, নেকলেস, ডায়মন্ড এসব নিয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে মুফতির সাথে পালিয়ে যায়।
এরপর বাসে উঠে তারা, কিন্তু হঠাৎই বেগমের কাশি শুরু হয়। তখন মুফতি বলে, বসো তুমি, আমি পানি নিয়ে আসছি। এরপর মুফতি পানি আনার জন্য বাস থেকে নেমে যায়। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও মুফতি আর ফিরে আসে না। বাস ছেড়ে দিচ্ছিল, তখন বেগম বাধ্য হয়ে বাস থেকে নেমে যায়, কিন্তু মুফতির কোনো খবর নাই, সে আর ফিরে আসে না। বেগম তো মহা বিপদে পড়ে যায়। আসলে মুফতি তাকে ধোঁকা দিয়েছে, সে কখনই আর ফিরে আসবে না। বেগম আর কোনো উপায় না পেয়ে প্রেগনেন্ট অবস্থায় আবার বাড়ি ফিরে যায়। তখন বাবা এটা কোনোভাবে মেনে নিতে পারে না, তাকে মারধর করে, যার জন্য পেটে থাকা বাচ্চাটিও আঘাত পেয়ে নষ্ট হয়ে যায়। মেয়ের কাছ থেকে এমন জঘন্য কাজ সে কখনোই আশা করেনি। তাই বেগমকে ওই প্রাসাদেই একা ফেলে রেখে বাবা মা চলে যায়। সে এখানে পচে গলে মরলেও তাদের কিছু যায় আসে না। কিন্তু সেখানে বেগমের যে চাকর ছিল সেও প্রেগনেন্ট ছিল, কিন্তু তিনি বাচ্চা জন্ম দেওয়ার পর মারা যায়। আর সেখান থেকে বেগম চাকরের ওই মেয়েটিকে নিজের দত্তক নিয়ে নেয়, নিজের মেয়ের মতো করে সে বড় করে, আর তার নাম রাখে ফেরদাউস। সেখান থেকেই বেগম একা একা পুরো জীবন এখানে পার করে দিয়েছে। আর নূরকে ফেরদাউসের প্রতি উস্কে দিয়ে বেগমের প্রেমিক মুফতি তার সাথে যা করেছিল সেটার প্রতিশোধ সে নূরের উপর নিতে চাইছিল। যেই যন্ত্রণা বেগম এত বছর ধরে পাচ্ছে সেই একই যন্ত্রণা সে নূরকেও দিতে চাচ্ছিল। কারণ নূরকে ছোটবেলায় যখন সে দেখেছিল তখন তার মধ্যে সে মুফতির প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। বেগম ভেবেছিল মুফতি আমার সাথে যা যা করেছে নূর ঠিক সেই একই কাজ ফেরদাউসের সাথে করবে, তাই সে ফেরদাউসকে ওরকম ভাবে বড় করে তুলেছে। নূরের মতো গরিব ছেলেদের নিয়ে পুতুলের মতো খেলবে, কিন্তু জীবন সঙ্গিনী হিসেবে সমানের সমান বড়লোক যোগ্য ছেলেকে বেছে নেবে। যাই হোক, পরের দৃশ্যে দেখি দিল্লির একটি শীর্ষ শিল্প ইভেন্ট প্রোগ্রামে দেশ বিদেশের অনেক আর্টিস্টের শিল্প নিলামে তোলা হয়। কিছু আর্টিস্টের দাম কোটি টাকাও ছাড়িয়ে যায়। এরপর উদীয়মান শিল্প নূর নিজামীর আর্ট এখানে নিলামে তোলা হয়। তখন জাগিরদার নূরের আর্টটি 18 লাখ টাকায় কিনে নেয়। জাগিরদারকে কেউ একজন ফোন করে সেটা 18 লাখ টাকায় কিনে নিতে বলেছিল। ওই মুহূর্তে সেখানে নূর ফেরদাউসের সাথে বিলালকে দেখতে পায়, যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে। এটা দেখে নূর সহ্য করতে পারছিল না। এরপর ফেরদাউস স্মোক করতে বাইরে আসে। তখন নূরও পিছু পিছু যায়। নূর এসে বলে, আমাকে কিছু বলার নেই তোমার? ফেরদাউস বলে, আমার যা বলার তা বলে দিয়েছি। নূর বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ফেরদাউস বলে, আমাকে তুমি খুব কমই চিনো নূর। দুদিনের মধ্যে বিলালের সাথে আমার বাগদান হতে যাচ্ছে, সে আমাকে খুশি রাখবে। কোনো বোকা সিদ্ধান্ত নিয়ে তোমার সাথে আমার জীবন ধ্বংস করব না। নূর বলে, টাকাই কি সব? ফেরদাউস বলে, ভালোবাসা হয় সমানে সমানে, এখানে শুধু অর্থই জড়িত নয়, পরিবারও জড়িত থাকে। তুমি এসবের কিছু বুঝবে না। ফেরদাউস তার হৃদয় ভেঙে দিয়ে চলে যায়। আর নূর রাগে দুঃখে প্রচুর ড্রিঙ্কস করতে থাকে। এরপর ফেরদাউস বিলালের সাথে যখন চলে যাচ্ছিল তখন নূর নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, ফেরদাউসকে জোরে ডাক দেয়। ফেরদাউস তখন কিছুটা ভয় পেয়ে যায়। নূরকে পুলিশ আটকায়। নূর পাগলামি শুরু করে দেয়। সে তার ভালোবাসার কথা ওখানে প্রকাশ করে দেয় আর পাগলামি করতে থাকে। এই বিষয়টা ওখানে থাকা সবাই দেখে। এরপর নূরকে পুলিশ ধরে নিয়ে যায়। বিষয়টা পেপার পত্রিকাতেও চলে যায়। এরপর দেখতে পাই নূরের দুলাভাই নূরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। বাসায় আসার পর নূর দুলাভাইয়ের কাছে অনেক কান্নাকাটি করতে থাকে। আর দুলাভাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। অন্যদিকে ফেরদাউসও নিজেকে নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আমি ভুল করছি না তো? ফেরদাউস নূরকে যতই না না করুক, কিন্তু ভেতরে ভেতরে নূরের জন্য তার ভালোবাসা ছিল। তাই সে মাকে বলে, আমার এখন কি করা উচিত? বেগম তাকে বলে, একসময় আমিও তোমার মতো বয়সী ছিলাম, আমিও তোমার মতো আবেগের বশবর্তী ছিলাম, কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি? তুমি কি চাও তোমার জীবন আমার মতো হোক? ফেরদাউস বলে, তোমার সাথে কি ঘটেছিল সেটা জরুরি নয়, আমার সাথেও কি একই রকম ঘটনা ঘটবে? বেগম বলে, হ্যাঁ অবশ্যই। বেগম ফেরদাউসকে তার জন্মের কথা মনে করিয়ে দেয়। তুমি তো এমনিতেই ভাগ্যবান, তুমি অনাথ ছিলে। আমি তোমাকে সবার থেকে আগলে রেখেছি, এখনো আগলে রেখেছি। অন্য কোনো সিদ্ধান্ত মাথায় আনার চেষ্টা করো না। এই প্রাসাদে একটা মানুষ দরকার, একটা শিরোনাম দরকার। প্রাসাদের হারানো স্মৃতি একমাত্র তুমিই আবার ফিরিয়ে আনতে পারবে। তাই এবার লক্ষ্মী মেয়ের মতো বাগদানের জন্য রেডি হয়ে যাও। তখন ফেরদাউস আর কিছু বলতে পারে না। পরের দৃশ্যে দেখতে পাই বিলালের সাথে ফেরদাউসের বাগদান সম্পন্ন হয়। কিন্তু ফেরদাউসের মন এই বিয়েতে কেন যেন সায় দিচ্ছিল না। তার বারবারই মনে হচ্ছিল সে ভুল করছে না তো।
নূরের সাথে কাটানো ছোটবেলার স্মৃতি বারবার তার চোখে ভেসে ওঠে। অন্যদিকে নূরের দুলাভাই অনেক বোঝানোর পর নূর তার ক্যারিয়ার গড়ার জন্য লন্ডনের একটা আর্টস গ্যালারিতে চলে যায়। এখানে সে কাজ করার সুযোগ পায়। এরপর নূর তার ছোটবেলার স্মৃতি, হৃদয় ভাঙা প্রেমকে ইঙ্গিত করে খুব নিখুঁত করে সে একটা চিত্রকর্ম তৈরি করে। আর এটা প্রদর্শনীর দিনে বেগম নিজে লন্ডনে চলে আসে দেখার জন্য। বেগম নূরের হাতে ফুলের তোড়া দিয়ে বলে, ফেরদাউস তোমার জন্য এটা পাঠিয়েছে। বেগম যেন তার মনের জ্বালা আরো বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য এখানে এসেছে। বেগম তার নিখুঁত কারিগর দক্ষতা দেখে বলে, তুমি সত্যি একজন বড় শিল্পী হয়ে উঠেছ। হৃদয় ভাঙা ভালোবাসা যেন ঢেলে দিয়েছ এই শিল্পে। বেগম তাকে শুভকামনা জানিয়ে চলে যাচ্ছিল। নূর দৌড়ে এসে বেগমকে বলে, ফেরদাউস এসেছে। বেগম বলে, সবকিছু ভুলে যাও নূর, তোমার কাজে মনোনিবেশ করো। এই বলে চলে যায়। তখন পেছন থেকে আরেকটা গাড়ি নূরের কাছে আসে। গাড়ির ভেতর থেকে একজন লোক নূরকে বলে, আর্টিস্ট নূর নিজামী জাগিরদার আমাকে পাঠিয়েছে, গাড়িতে উঠো। এরপর নূর লোকটার সাথে যায়। এই লোকটা কিন্তু সেই লোক গল্পের শুরুতে নূর যাকে রুটি দিয়ে সাহায্য করেছিল, কিন্তু নূর এখনো তাকে চিনতে পারেনি। তখন সে ছোটবেলার সেই হুমকিটা দেয়, যদি পালানোর চেষ্টা করিস আমি তোকে ছিঁড়ে ফেলবো। নূর তখন তাকে চিনে ফেলে, সে মোজাম। মোজাম নূরকে বলে, জাগিরদারকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম, তোমার স্কলারশিপের ব্যবস্থা আমিই করেছিলাম, তোমার চিত্রকর্ম আমিই কিনেছি, রাতারাতি তোমার মূল্য আমি বাড়িয়ে দিয়েছি। নূর জানতে চায়, কিন্তু আপনি এত কিছু কেন করেছেন? মোজাম জানায়, তোমার মতো আমার দুটো ছেলে ছিল, আমার জিহাদের জন্য তাদের হারাতে হয়েছে। এরপর দিন রাত পরিশ্রম করে লন্ডনে আজ সে এই পজিশনে এসেছে। কিন্তু সেদিন সেই রাতে নূরের উপকারের কথা সে আজও ভুলতে পারেনি। নূর বুঝতে পারে তার আজকের এই সফলতা মোজামের জন্য হয়েছে, নিজের যোগ্যতায় সে এখানে আসেনি। তাই নূর খুব কষ্ট পায়, নিজের উপর সে রেগে যায়। আপনাকে কে এইসব করতে বলেছে, লাগবে না আপনাদের দয়া। রাগারাগি করে সে চলে যায়। নূর আসলে এটা ভেবে খুবই কষ্ট পায়, তার পুরো জীবনটাই যেন মিথ্যায় মিথ্যায় চলে গেল। ছোটবেলা থেকে বেগম থেকে মিথ্যা আশা দিয়ে দিয়ে হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে। তার জীবন নিয়ে যেন সবাই খেলনা পুতুলের মতো খেলছে। সবকিছু সে বুঝতে পারে। এরপর সরাসরি চলে আসে বেগমের প্রাসাদে। নূর বেগমকে প্রশ্ন করে, আমাকে কেন মিথ্যে বলেছিলেন? ফেরদাউসকে পেতে হলে তার যোগ্য হয়ে দেখাও। কেন এই মিথ্যা আশা দিয়েছিলেন? কেন তাকে অনুভব করতে শিখিয়েছিলেন? বেগম বলে, আমি তো তোমাকে কোনো প্রতিশ্রুতি দেইনি। তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখনই সে মুফতির মতো একই মনোভাব তার মধ্যে দেখেছিল। তাই মুফতির জন্য বেগম যেই যন্ত্রণা পেয়েছে সেই একই যন্ত্রণা সে নূরকে দিতে চেয়েছে। ফেরদাউসকে তার থেকে রক্ষা করেছে সে। বেগমের বিশ্বাস ছিল মুফতির মতো একই কাজ নূর করবে। বেগমের হঠাৎ সেই পুরনো প্রেম, তার যন্ত্রণা, কষ্ট মনে পড়ে যাওয়াতে সে পাগলামি করতে শুরু করে। কাঁদতে কাঁদতে ওখানেই সে বেহুশ হয়ে যায়। এরপর নূর তাকে বিছানায় শুইয়ে দিয়ে চলে আসে। নূর এবার বুঝতে পারে বেগম কেন তাকে উস্কে দিত, কেন তাকে মিথ্যা আশা দিয়েছিল। আসলে বেগম প্রেমে ছ্যাঁকা খেয়ে সেই যন্ত্রণা, সেই মানসিক ট্রমা থেকে আজও বের হতে পারেনি। সে ভেবেছিল মুফতির মতো নূরও একই কাজ করবে। কিন্তু নূরের ভালোবাসায় কোনো ভেজাল ছিল না। সে সত্যি ফেরদাউসকে ভীষণ রকমের ভালোবাসে। কিন্তু পরবর্তীতে বেগম বুঝতে পেরেছিল নূরের ভালোবাসায় কোনো ভেজাল ছিল না, কোনো বেঈমানি ছিল না। সে সত্যি ফেরদাউসকে ভালোবাসে। তাই নূরের কাছে নিজের ভুল শুধরানোর জন্য সে নূরকে খুঁজতে থাকে, কিন্তু নূরকে সে খুঁজে পায় না। বেগম কষ্টে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এই যন্ত্রণায় কিছুদিন পর সে আরো অসুস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। মানে বেগম আর বেঁচে নেই। ফেরদাউস ভীষণ ভেঙে পড়ে, মায়ের স্মৃতি আগলে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে নূরের প্রতি তার ভালোবাসা, এখন সে কি করবে এই ভেবে ছটফট করতে থাকে। অবশেষে ফেরদাউস উপলব্ধি করতে পারে নূরের সাথে সে অন্যায় করছে। নূর তাকে সত্যি অনেক ভালোবাসে। এটা বুঝতে পেরে সে বিলালের দেওয়া সেই রিংটা বিলালের বাবার কাছে ফিরিয়ে দেয়। বিলালের সাথে সব সম্পর্ক ত্যাগ করে সে ছুটে যায় নূরের কাছে। দৌড়াতে দৌড়াতে ফেরদাউস নূরের সেই ছোটবেলার বাড়িতে চলে আসে, যেখানে নূর ছোটবেলায় থাকতো। ফেরদাউস নূরকে জোরে জোরে ডাকতে থাকে। কিছুক্ষণ পর বাড়ি থেকে নূর বের হয়ে আসে। আকাশ থেকে বরফ পড়ছে। নূর কাছে এসে তার গায়ের চাদরটা ফেরদাউসকে জড়িয়ে দেয়। এরপর দুজনে একে অপরকে কিস করে।
বরফে ঢাকা দারুণ এই রোমান্টিক ওয়েদারে দুজনের ভালোবাসার মিল দেখিয়ে গল্পটা শেষ করা হয়। তো বন্ধুরা, বিখ্যাত একটা উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে এই মুভির গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।